রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের সব থেকে বড় মিস্টেক কি জানেন? নট গিভিং মেজর অ্যালোকেশন ইন ইকুইটি অর ইকুইটি রিলেটেড মিউচুয়াল ফান্ড। যখন আপনি রিটায়ারমেন্ট প্ল্যানিং করছেন না, আপনার ইনভেস্টমেন্ট এমন বেশিরভাগ এমন আপনি ডেট ফান্ডে দিয়ে দিচ্ছেন বা ডেট ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্টে দিয়ে দিচ্ছেন, লাইক পিপিএফ বা এফডি বা ডেট ওরিয়েন্টেড ফান্ড। আপনি ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন না, এটা হচ্ছে সব থেকে বড় মিস্টেক। আজকে আমরা জানবো কিভাবে একটা বড় কর্পাস ক্রিয়েট করব রিটায়ারমেন্টের জন্য থ্রু এসআইপি। এসআইপি মিনস সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, বা আপনি সেই ইনভেস্টমেন্ট প্ল্যানও বলতে পারেন, ঠিক কি না? একটা কথা মনে রাখবেন, রিটায়ারমেন্ট ইজ ক্রিটিক্যাল বাট ইট ইজ স্পেশালি ইম্পর্টেন্ট টু গেট স্টার্টেড আর্লি অ্যান্ড কারেক্টলি। একদম তাড়াতাড়ি শুরু করা অ্যান্ড কারেক্টলি শুরু করা সব থেকে বড় ইম্পর্টেন্ট, ঠিক না? আমাদের 3 ধরনের গোল থাকে। একটা হচ্ছে নিড, ওয়ান্ট অ্যান্ড ড্রিমস। রিটায়ারমেন্ট প্ল্যানিং না ড্রিমস না ওয়ান্ট, ইটস অ্যান্ড নিড বা নেসেসিটি বলতে পারেন, ঠিক না? একদম প্রায়োরিটি বেসিসে রিটায়ারমেন্ট প্ল্যানিং, ইটস অ্যান্ড লং টার্ম গোল, ইটস অ্যান্ড নিড ফর লং টার্ম গোল, ঠিক না? এবার কথা হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে কত টাকার আমার কর্পাস দরকার, সেটা হচ্ছে বড় কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সেই কর্পাস ক্রিয়েট করতে কত টাকা মান্থলি আমাকে পেমেন্ট করতে হবে, বা আমাকে কত টাকা বাৎসরিক পেমেন্ট করতে হবে, বা আমি যদি ওয়ান টাইম পেমেন্ট করতে চাই আমাকে কত টাকা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড নম্বর পয়েন্ট আমরা জানবো আজকে যে বেস্ট এসআইপি কি, যদি আমি রিটায়ারমেন্ট প্ল্যান করতে চাই কোন এসআইপিটা বেস্ট, ঠিক না? তো এ টু জেড জানবো। তো প্রথমে আমরা জানবো যে কত টাকা আমাকে কর্পাস ক্রিয়েট করতে হবে, অ্যান্ড দ্বিতীয় হচ্ছে কত টাকা মান্থলি আমরা কি করতে হবে, আমাদেরকে এসআইপি করতে হবে বা লামসাম করতে হবে, বা আমি বাৎসরিক যদি দিতে চাই তো কত টাকা আমাকে দিতে হবে। তো চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখে নিই যে কত টাকা আমার কত টাকার কর্পাস দরকার। তো আমরা এবার চলে আসছি রিটায়ারমেন্ট ক্যালকুলেটরে, রিটায়ারমেন্ট অ্যাকুমুলেশন ক্যালকুলেটর, মানে আমরা অ্যাকুমুলেট করছি। তো অ্যাকুমুলেটর ক্যালকুলেটরে আমরা দেখে নেব যে কত টাকা আমার কর্পাস দরকার। তো আমি এখানে একটা এজ নিচ্ছি যে সেই এজ অনুযায়ী আমাদের মান্থলি এক্সপেন্সেস কী আছে, লাইফস্টাইল এক্সপেন্সেস কী আছে, বা হাউস হোল্ড এক্সপেন্সেস কী আছে, ডিটেলসে নিচ্ছে, ঠিক আছে? তো এখানে আমি অ্যানুয়াল এক্সপেন্সেস নিই। ধরুন মান্থলি 25,000 টাকা যদি এক্সপেন্সেস হয় তার অ্যানুয়াল কত হচ্ছে 3 লাখ টাকা। এখানে 3 লাখ টাকা দিলাম। লাইফস্টাইল এক্সপেন্সেস অ্যানুয়াল আমি 50,000 টাকা দিলাম, যে বছরে আমার 50,000 টাকা লাইফস্টাইল এক্সপেন্সেস হচ্ছে। বাকি আদার কোনো এক্সপেন্সেস নেই। টোটাল এক্সপেন্সেস কত হচ্ছে 3,50,000। তাহলে টোটাল মান্থলি এক্সপেন্সেস কত কারেন্ট 29,167, মানে 29,167 টাকা হচ্ছে মান্থলি এক্সপেন্সেস কারেন্ট। ধরুন আমার এজ দিলাম 30 ইয়ার্স, রিটায়ারমেন্ট এজ প্ল্যানিং করেছি 55 রিটায়ারমেন্ট এজ, তার মানে আমার কত বাকি আছে রিটায়ারমেন্ট হতে, 25 বছর বাকি আছে। টিল রিটায়ারমেন্টে ইনফ্লেশন 6% ধরলাম আমি এখানে, ঠিকই না? অ্যান্ড আফটার রিটায়ারমেন্টের পর কত পার্সেন্ট এক্সপেন্স ড্রপ হবে। ধরুন আমি যেদিনকে রিটায়ার্ড হচ্ছি সেই দিনকে যে এক্সপেন্স, রিটায়ারমেন্টের পর তো আমার অনেক খরচা কমে যাবে, ঠিক কি না? আমার বাচ্চাদের এডুকেশন ফিস কমে যাবে, অনেক কিছু খরচা কমে যাবে। তো আমি এখানে 30% ড্রপ দিলাম, মানে আমার যে খরচা আছে সেই খরচা ধরুন 1 লাখ টাকা চলতো, সেই ক্ষেত্রে আমার 70,000 টাকা রিটায়ারমেন্টের পর হয়ে যাবে। এখানে 30% আমি ড্রপ দিলাম, মানে টোটাল এক্সপেন্স থেকে, মান্থলি এক্সপেন্সেস থেকে। এখানে একটা অপশান আছে যে কর্পাস রিকোয়ার্ড। বাচ্চার জন্য আমার চিলড্রেনদের জন্য কর্পাস রিকোয়ার্ড না, কোনো কর্পাস রিকোয়ার্ড না বাচ্চার জন্য, ঠিক আছে? লাইফ এক্সপেক্টেন্সি এজ, মানে আমি কত বছর পর্যন্ত বাঁচতে পারি, মানে আমার থট লেভেল যে 80, যে আমি 80 বছর পর্যন্ত প্ল্যান করছি আমার, ঠিক না? তার মানে রিটায়ারমেন্টের পরও 25 বছরের জন্য আমাকে প্ল্যান করতে হচ্ছে। ডিউরিং রিটায়ারমেন্টে 6% ইনফ্লেশন দিলাম রিটায়ারমেন্টের সময়, যা ইনফ্লেশন। নেট ট্যাক্স ইনকাম, নেট ট্যাক্স অন ইনভেস্টমেন্ট ইনকাম আমি 0 দিচ্ছি, আমি ট্যাক্স লেভেল ক্যালকুলেট করছি না। ওয়েটেজ ধরছি 10%, রিটায়ারমেন্টের রিটার্ন ওয়েটেজ 10% ধরছি, ট্যাক্স অ্যাডজাস্টেড 10% রিটার্ন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার রিয়াল রিটার্ন কত হচ্ছে 3.8 আফটার দ্য ইনফ্লেশন। তো আমার কত টাকা কর্পাস দরকার? কর্পাস দরকার হচ্ছে 1,74 lakhs। এখানে দেখেন কত লেখা আছে 1,74 lakhs 62,011 রুপিস, মানে 1,76,62,11 টাকা আমার কর্পাস দরকার, ঠিক আছে? আমার রিটায়ারমেন্টের সময় যদি আমার মানে আজকের দিনে যা খরচা, আজকের দিনে কত টাকা খরচা 29,176 টাকা, বাট সেই সময় যখন আমি রিটায়ার করবো অ্যাট দ্য এজ অফ 55, সেই সময় আমার লাগবে 87,000, দেখেন এখানে লেখা আছে 87,626 টাকা। সেই 87,626 টাকা যদি মান্থলি দরকার হয়, সেই ক্ষেত্রে আমাকে আমার যে কর্পাস দরকার সেই কর্পাসটা হচ্ছে 1,74,62,11 টাকা, ঠিক না? এই কর্পাসটা দরকার আমার, মান্থলি টাকা দরকার 87,626 টাকা। তার জন্য আমার দরকার 1,74,62,11 টাকা আমার কর্পাস দরকার। এবার কথা হচ্ছে আমার কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। আমার এখানে এক্সিস্টিং যদি ইপিএফ বা এনপিএস থাকে, আমার এপিএফ এনপিএস 0, কোনো কিছু নেই। গ্র্যাচুইটিতে 0 দিলাম, কোনো কিছু নেই।
সুপারঅ্যানুয়েশনে 0 দিলাম, আমার এখানে টোটাল 0 থাকলো। ফিক্সড ডিপোজিট আমি রিটায়ারমেন্টের জন্য কোনো কিছু করিনি, ইন্স্যুরেন্স পলিসিও রিটায়ারমেন্টের নেই, মিউচুয়াল ফান্ডও রিটায়ারমেন্টের জন্য কিছু নেই। আপনার যদি থাকে আপনি নিজে দিতে পারেন, ঠিক না। এবার কথা হচ্ছে রিটায়ারমেন্ট টোটাল অ্যাসেট অ্যাট রিটায়ারমেন্ট এখানে চলে আসলে ফ্রেশ ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড। কত টাকা ফ্রেশ ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড? যেহেতু এখানে টোটাল অ্যাসেট 0 দেখাবে, কারণটা আছে আমার অলরেডি এক্সিস্টিং ইনভেস্টমেন্ট থেকে কিছু পাচ্ছি না। তো ফ্রেশ ইনভেস্টমেন্টে ডেফিসিট কত হচ্ছে? সেম 1,74,65,000-ই লাগবে। তার জন্য আমি যা ইনভেস্টমেন্ট করছি তার উপর আমি 12% রিটার্ন এক্সপেক্ট করছি, ঠিক আছে। তো 12% রিটার্ন এক্সপেক্ট করলে যদি 1,74,00,000 দরকার লাগে, সেই ক্ষেত্রে আমাকে কত টাকা দিতে হবে? 10,27,000 টাকা আমাকে দিতে হবে। 10,27,000 টাকা আমি যে লামসাম ইনভেস্টমেন্ট করি, তাহলে আমার যখন 55 বছর বয়স হবে, এখন বয়স আমার 30, সেই ক্ষেত্রে আমি 1,74,00,000 টাকা পাবো, ঠিক না। এবার কথা হচ্ছে যদি আমি এসআইপি করি, কত টাকা? 10,356 টাকা, 10,356 রুপিস মান্থলি পেমেন্ট করতে হবে। যদি আমার কত টাকা দরকার লাগে? 1,74,00,000 টাকা দরকার লাগে, ঠিক না। এবার আমি যদি 10% টপ আপ করি, সেই ক্ষেত্রে কত টাকা? যদি আমি 10% টপ আপ করি, সেই ক্ষেত্রে 4,479 টাকা দিতে হবে। মানে আমি যদি ফিক্স অ্যামাউন্ট করলাম না, ধরুন আপনি বলেন আপনার এখন প্রবলেম হচ্ছে ফিক্স অ্যামাউন্ট 10,356 টাকা দিবেন না, তা আপনি বললেন আমি টপ আপে যেতে যাচ্ছি, এখন আমি 4,479 টাকা দিতে যাচ্ছি। 10% টপ আপ মানে প্রত্যেক বছর 10% হিসাবে বাড়বে এসআইপি অ্যামাউন্ট। সেই ক্ষেত্রেও আপনি 1,74,00,000 টাকা জমা করতে পারবেন। আপনি যদি বলেন না আমি টপ আপে যাবো না, ফিক্স অ্যামাউন্ট 10,356 টাকা দিব, তা আপনি ফিক্স অ্যামাউন্ট 10,356 টাকা দিয়েও আপনি কত টাকা? এই 1,74,00,000 টাকা আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। এখানে একটা জিনিস দেখেছেন, এখানে 12% ইন্টারেস্ট রেট ধরেছি। আপনি যদি এখানে 7%, ধরুন পিপিএফ এ 7% দিচ্ছে, তো আপনি যদি 7% ধরেন না, কত টাকা চলে আসবে দেন? 7% ধরলে 22,300 টাকা দিতে হবে। কত টাকা? 22,300। তো আপনি যদি ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করেন, 7% যদি পান রেগুলার বেসিস ইনভেস্টমেন্টের উপর, তাহলে আপনাকে 22,300 টাকা দিতে হবে। যেহেতু আমি ইকুইটি ধরেছি, তার মানে 12% ধরেছি, সেই ক্ষেত্রে 10,356 টাকা দিতে হচ্ছে। ব্যাপারটা বুঝুন কিন্তু, হ্যাঁ। তো ওই জন্যই আমি সবসময় বলতাম যে আপনি যখন রিটায়ারমেন্ট প্ল্যানিং করছেন, রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের সময় অ্যাসেট ক্লাস, যে অ্যাসেট ইনভেস্টমেন্ট করছেন, সেই অ্যাসেট ক্লাসকে চুজ করা ভাইটাল ব্যাপার। কারণ ইকুইটিতে আপনি রিটার্ন বেশি পাবেন, তো কম টাকা দিতে হবে। ডেটে আপনি রিটার্ন কম পাবেন, আপনাকে বেশি টাকা দিতে হবে। এখানে আপনি দেখলেন ডেটে ইকুইটিতে দিতে গেলে, যদি ইকুইটিতে দেন 12% পান, সেক্ষেত্রে 10,000 টাকা। আর আপনি যদি ডেটে দেন, ডেট ইনস্ট্রুমেন্টে 7% পান, সেক্ষেত্রে 22,000 টাকা দিতে হবে। তো এবার আপনি নিজে ডিসাইড করবেন আপনি ইকুইটিতে দিবেন না আপনি ডেট ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্টে দিবেন, যদি আপনি ইনভেস্টমেন্ট করেন স্পেশালি রিটায়ারমেন্ট কর্পাস ক্রিয়েটের জন্য। তো এই হচ্ছে ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন, এটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম, যা 30 বছর বয়স। আপনি যদি চান যে আপনার অনুযায়ী, মানে আপনার এজ অনুযায়ী ক্যালকুলেশন করতে, আপনি আমাদের পিন কমেন্টে ডিটেলস দেওয়া আছে, সেখানে আপনি ডিটেলস আপনার ফর্ম ফিল আপ করে, আপনি যদি চান আমাদের সহযোগিতা, আমরা অবশ্যই সহযোগিতা করব আপনাদেরকে, যে কিভাবে আপনি কর্পাস ক্রিয়েট করবেন, কত টাকা কর্পাস দরকার, সেই কর্পাস অনুযায়ী কত টাকা মান্থলি পেমেন্ট করতে হবে। যদি টপ আপ করতে যান, সেই ক্ষেত্রে কত টাকা মান্থলি পেমেন্ট করতে হবে, বা লামসাম যদি ইনভেস্টমেন্ট করতে যান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কত টাকা লামসাম করতে হবে। এই হচ্ছে রিটায়ারমেন্ট ক্যালকুলেশন, ঠিক আছে। এরপরে আমরা কি জানবো? এরপরে জানবো যে বেস্ট এসআইপি কি, ঠিকই না। মানে আমি এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করবো, আমি 12% ধরেছি, 10,335 টাকা 56 টাকা, 10,356 টাকা কথা ইনভেস্টমেন্ট করবো, যেখানে 12% বা তার ঊর্ধ্বে রিটার্ন পাবো, ঠিক না। তো এবার আমরা আরো এক জায়গায় গ্রাফে দেখে নিব যে বেস্ট এসআইপি ইনভেস্টমেন্ট কি ফর রিটায়ারমেন্ট, ঠিক না। বেস্ট এসআইপি ফর রিটায়ারমেন্টে বলার আগে আমি জাস্ট একটা কথা বলতে চাই। মিউচুয়াল ফান্ডের সব থেকে বড় প্লাস পয়েন্ট কি জানেন? হায়ার লিকুইডিটি। মানে প্রচন্ড লিকুইডিটি হাই আছে, যে কোনো সময় আপনি টাকা বার করতে পারেন। আমরা রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য ইনভেস্টমেন্ট করি, কিন্তু মিডওয়েতে মানে 10 বছর বা 15 বছর পর আমরা টাকাটা বের করে নিই। বের করে কি করি জানেন? হয় বাচ্চার হায়ার এডুকেশনের জন্য, বা আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য, বা আমাদের কোনো গোল আছে, অন্য গোল, সেই গোলকে ফুলফিল করার জন্য আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ে যে টাকা আছে না, সেই টাকাটাকে বের করে আমরা ইউজ করে দিই। পরবর্তীতে যখন রিটায়ারমেন্টের সময় আমরা প্রচণ্ড মুশকিলে পড়ি, ঠিক না। তো এটা সব থেকে বড় মিস্টেক করি। তো এই মিস্টেকটা যেন না করায়, তার জন্য একটা অপশন আছে। অপশনটা কি জানেন? যখন আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপির মধ্যে ইনভেস্টমেন্ট করবেন না, আপনি সলিউশন ফান্ডে করেন। সলিউশন ফান্ড মানে রিটায়ারমেন্ট ফান্ড, পিওর রিটায়ারমেন্ট ফান্ডে। দেখেন, আপনি নর্মাল ওপেন এন্ডেড ফান্ড যার লিকুইডিটি হাই আছে, সেখানেও আপনি হায়ার রিটার্ন পাচ্ছেন। পিওর রিটায়ারমেন্ট ফান্ডে সেখানেও আপনি হাই রিটার্ন পাচ্ছেন। এখানে শুধু 5 ইয়ার্সের লকিং পিরিয়ড। কি লকিং পিরিয়ড? কত বছরে? 5 বছরে। একটা মাইন্ডসেট থাকবে যে এই টাকা আমার রিটায়ারমেন্টের জন্য, ঠিক না। একটা ইমোশন অ্যাটাচমেন্ট থাকবে, ইমোশনাল, যে এটা আমার রিটায়ারমেন্টের জন্য, আমি এই টাকাটা বার করবো না। ধরুন আপনি কোনো লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড বা স্মল ক্যাপ ফান্ড বা মাল্টি ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করলেন না, এই অ্যাটাচমেন্টটা থাকবে না, একদম মাইন্ডসেট একদম থাকবে না। কারণটা আপনি
প্ল্যানিং করেছেন যে রিটায়ারমেন্টের জন্য, বাট ওটা অন্য জায়গায় অন্য কোনো গোলে ইউটিলাইজেশন করবেন। বাট যদি ডাইরেক্ট রিটায়ারমেন্ট ফান্ডে বা সলিউশন ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না, তো একটা মাইন্ডসেট থাকবে যে না আমি এই টাকাটা বার করবো না, ঠিক না? তো আমি বলবো সবসময় একটা কথা বলবো যে আপনি যখন রিটায়ারমেন্ট প্ল্যানিং করছেন আপনি সলিউশন ওরিয়েন্টেড ফান্ডে, স্পেশালি রিটায়ারমেন্ট ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করুন। কারণটা হচ্ছে একটা মাইন্ডসেট থাকবে, আপনার যে গোল আছে সেই গোল ফুলফিল হবে, ঠিক না? কি গোলটা? গোল হচ্ছে রিটায়ারমেন্ট গোল। সেই গোলটাকে ফুলফিল করতে গেলে প্রপার ওয়েতে যে সলিউশন ফান্ড আছে না সেই ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। কারণ আদার্স লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ যত ধরনের ক্যাপ আছে না একদম ইনভেস্টমেন্ট করবেন না সলিউশন ওরিয়েন্টেড ফান্ডে। সেখানেও 12%, 13%, 14% আপনি রিটার্ন পাবেন। এবার আমরা দেখিনি যদি সলিউশন ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হয় তো কোন ফান্ডে করবো। আমি জাস্ট দুখানা ফান্ড সাজেস্ট করছি, সাজেস্ট না, আমি আমার মতে আপনি চাইলে আপনার যে কনসালটেন্ট আছে তার সাথেও কন্ট্যাক্ট করে বা তার সাথে কনসাল্ট করে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। অ্যাজ পার মাই ওপিনিয়ন, এটা আমার ওপিনিয়ন, আমি আপনাকে একদম বলছি না যে আপনি আমার ওপিনিয়ন একদম নেন, ঠিক না? বা আমার ওপিনিয়ন বলছি যে আপনি কোথায় ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক না? তো এখানে সলিউশন ওরিয়েন্টেডে আমি 4খানা ফান্ড বের করেছি। 4খানা ফান্ড মানে দুটা এএমসির বের করেছি, একটা হচ্ছে এইচডিএফসি, একটা আইসিআইসিআই। এইচডিএফসি পুরনো, আইসিআইসিআই না, এইচডিএফসি অ্যান্ড এসবিআই। এইচডিএফসি পুরনো, এইচডিএফসির 7 বছরের রিটার্ন দেখতে পারেন, 5 বছরের রিটার্ন দেখতে পারেন, বাট এসবিআই 3 বছরের মতো হয়েছে, ঠিক না? তো আপনি এসবিআই রিটায়ারমেন্টের দুখানা অপশন আছে, একটা হচ্ছে এসবিআই রিটায়ারমেন্টে এগ্রেসিভ ফান্ড আছে, এসবিআই রিটায়ারমেন্টে হাইব্রিড ফান্ড আছে। দেখেন এখানে অ্যাগ্রেসিভ ফান্ড আছে, হাইব্রিড ফান্ড আছে। অ্যাগ্রেসিভ কথার অর্থ হচ্ছে যেখানে 100% ইকুইটি, মানে 85% ঊর্ধ্বে ইকুইটি পোর্শনস আছে। অ্যান্ড হাইব্রিড ফান্ডে কি আছে? এখানে ইকুইটি পোর্শনস কম্পেয়ার টু অ্যাগ্রেসিভ কম আছে। দেখবেন এখানে এইচডিএফসিরও রিটায়ারমেন্টের সেভিংস ইকুইটি আছে, এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংসে হাইব্রিড ফান্ড আছে। তো আপনি হয় এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন বা আপনি এসবিআই রিটায়ারমেন্ট বেনিফিট ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। বাট আমি একটাই কথা বলবো, যদি আপনার 10 বছর বা তার মধ্যে ডিউরেশন হয়, আমি একটাই কথা বলবো যে ইকুইটি পোর্শনস আছে সেই ইকুইটি পোর্শনসে ইনভেস্টমেন্ট করবেন। আপনি দেখেন এইচডিএফসি ইকুইটি পোর্শনসে আমি রিটার্ন যদি দেখি, 2 বছর রিটার্ন 14.49 দিয়েছে, 3 বছরে 31% অ্যানুয়ালাইজ রিটার্ন, 5 বছরে 17.99, অ্যান্ড 7 বছর রিটার্ন কত দিয়েছে? 16.02। তার মানে বুঝতে পারছেন তো, আপনি 12% ঊর্ধ্বে চোখ বন্ধ রিটার্ন পাচ্ছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, কারা লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পারে জানেন? কারা করতে পারে জানেন? যারা কনসিস্টেন্সি ইনভেস্টমেন্ট করে। শুধু রিটার্ন দেখলে হবে না, বেশি রিটার্নে আপনি লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না, কনসিস্টেন্ট। কারণ বেশিরভাগ লোক না ইনভেস্টমেন্ট করে বলে 15 বছর 20 বছরে 5 বছর বা 6 বছর পর টাকা বের করে নেয়, কনসিস্টেন্সি থাকে না। তো কনসিস্টেন্ট যেহেতু কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করেন কিনা লং টার্মে তবেই ওয়েলথ ক্রিয়েট করতে পারেন। তখন মেজর পোর্শন কি থাকে না? কনসিস্টেন্সি। সেখানে রিটার্নটা থাকে না। হতে পারে আপনি বলছেন যে রিটার্নটা ভালো, কিন্তু আপনি কনসিস্টেন্ট যাচ্ছেন না, আপনি রিটার্ন দেখছেন 5 বছর 6 বছর বের করে নিচ্ছেন। আপনি যে 12% রিটার্ন দেখেন না, আপনি যে 20 বছর পর বের করেন না, হিউজ টাকা পাবেন, হিউজ টাকা। তো কনসিস্টেন্সি মেইন, রিটার্নটা না। আমি মনে করি কনসিস্টেন্সি হচ্ছে মেইন ওয়েলথ ক্রিয়েশনের জন্য, রিটার্নটা মেইন না। তো এখানে আপনি কি করতে পারেন? এইচডিএফসি রিটায়ারমেন্ট ফান্ড বা আপনি এসবিআই রিটায়ারমেন্ট বেনিফিট ফান্ডও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড বা এসবিআই রিটায়ারমেন্ট বেনিফিট ফান্ডও। এখানে হাইব্রিড অপশন আছে, আপনি চাইলে হাইব্রিড অপশনও চুজ করতে পারেন, আপনি চাইলে ইকুইটি অপশনও চুজ করতে পারেন। অ্যাজ পার ইউর রিস্ক অ্যাপিটাইট, আপনি কী ধরনের রিস্ক নিতে যাচ্ছেন। আপনি যদি চান যে না আমি ডাইরেক্ট ইকুইটিতে ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি যদি চান যে আমি হাইব্রিডে ইনভেস্টমেন্ট করবো, আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। বাট আপনি যদি বলেন লং টার্মের জন্য 10 বছর বা তার মধ্যে, আমি বলবো আপনাকে ডাইরেক্ট ইকুইটিতে ইনভেস্টমেন্ট করেন, তবে আপনি বেটার গ্রোথ পাবেন। এখানে দেখেন আপনি এসবিআই রিটায়ারমেন্টের সেভিংস ফান্ডের রিটার্নস কি, গত 1 বছরে 2 বছরে 14% দিয়েছে। হোয়ারাস যদি হাইব্রিড ফান্ড দেখেন, হাইব্রিড ফান্ডে 11.59% দিয়েছে। তো আপনি লং টার্মে অবশ্যই রিটার্ন পাবেন। তো আমি এটাই বলবো যে আপনি সলিউশন ওরিয়েন্টেড ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি এই যে দুটা ফান্ড বললাম, এইচডিএফসি বা আপনি এসবিআই, সেই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। বা রিটায়ারমেন্টে অনেক আছে, আপনি নিপ্পনে যেতে পারেন, আপনি টাটাতেও যেতে পারেন, ইউটিআইতে যেতে পারেন, অনেক ফান্ড আছে। বাট আপনি যে ফান্ডগুলো বললাম এইচডিএফসি অ্যান্ড এসবিআই, কম্পেয়ার টু আদার্স এখানে রিটার্ন ভালো আছে, কনসিস্টেন্সি ভালো আছে, এখানে কনসিস্টেন্ট, অ্যান্ড এদের যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওটা ভালো। এবং টিআর যদি বলা টোটাল এক্সপেন্স রেশিও, তো আজকের দিনে এইচডিএফসি টিআর আছে 1.66%, হোয়ারাস এসবিআই টিআর আছে, আপনি যদি এসবিআই ইকুইটির দেখেন, ইকুইটির টিআর আছে কত? 2.09%, ঠিক না? টোটাল এক্সপেন্স রেশিও। তো আমি একটাই কথা বলবো, আমি যেই রিটায়ারমেন্ট ফান্ডে ইনভেস্টমেন্ট করুন না কেন, ঠিক না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি একটাই কথা বলবো, রিটায়ারমেন্টের জন্য পিওর আপনি সলিউশন ওরিয়েন্টেড ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, তবেই আপনি লং টার্মে রিটায়ারমেন্ট প্ল্যানের যে গোল আছে সেই গোলটাকে ফুলফিল করতে পারবেন। আদারওয়াইজ আপনি অন্য কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করলে আপনি গোলকে ফুলফিল করতে পারবেন না। কারণটা হচ্ছে আপনি ওই টাকা কোনো না কোনো খাতে বা কোনো না কোনো গোলে আপনি
ইউজ করে দিবেন। সো আমার মনে হয় ভিডিওটি ভালো লেগেছে। আমি আপনাকে প্রপার ওয়েতে বুঝাতে পেরেছি যে রিটায়ারমেন্ট প্ল্যানিং কেন দরকার, এসআইপির মাধ্যমে কিভাবে আপনি লং টার্ম ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন, বা আমি এটাও বুঝিয়েছি যে কত টাকা আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং দরকার, কর্পাস দরকার, অ্যান্ড এটাও বুঝিয়েছি যে মান্থলি কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, আপনার যদি কোনো কোয়ারিজ থাকে তো আপনি কমেন্টে লিখে অবশ্যই জানাবেন, আমি প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।